আসছে ঘূর্ণিঝড় রিমাল। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর বিপদ সংকেত, আঘাত করতে পারে আজ রাতে। উপকূলীয় জেলাগুলোতে দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু, ফুঁসে উঠছে জোয়ারের পানি। বাগেরহাটে চলাডুবিতে এক শিশু নিখোঁজ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কলকাতা বিমানবন্দর 21 ঘন্টার জন্য বন্ধ ঘোষণা। 394টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে 63,000-এরও বেশি যাত্রী। হাউজিং ব্যবসার নামে নর্থ সাউথ গ্রুপের প্রতারণা। ঢাকার চারপাশে গড়ে তুলছে 3টি প্রকল্প, জমি ফেরত চাইলে করা হয় নির্যাতন। এবং চাঁদা না দেয়ায় কুষ্টিয়ায় গার্মেন্টস ব্যবসায়ীর হাত পা ভেঙেছে যুবলীগ নেতা, এখনো মামলা নেয়নি পুলিশ। নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। প্রবল গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া অফিস বলছে আজ সন্ধ্যার পর থেকে এটি স্থলভাগ অতিক্রম করা শুরু করতে পারে। দুটি সমুদ্র বন্দরের 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বাকি দুটিতে জারি করা হয়েছে 9 নম্বর মহাবিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের প্রভাবে 16টি জেলায় স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কাও করছে আবহাওয়া অফিস। সাবরিনা মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার। দমকা ও ঝোড়ো হাওয়ার আকারে তা 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে উত্তাল রয়েছে সাগর। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা ও পটুয়াখালী 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় পড়বে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর 9 নম্বর সংকেতের আওতায় থাকবে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এরই মধ্যে উপকূলে দমকা হাওয়া বইতে শুরু হয়েছে। সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 10 ফুট বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এছাড়া উপকূলের মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এরই মধ্যে উপকূলে দমকা হাওয়া বইতে শুরু হয়েছে। নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জনসাধারণকে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোর এখনকার আবহাওয়া এবং আশ্রয় কেন্দ্রগুলোতে কি সংখ্যক মানুষ যাচ্ছে, এসব নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাচ্ছি সাতক্ষীরায়। সাতক্ষীরায় আছেন আমাদের সহকর্মী আছেন সুমন। সুমন, আপনি জানাবেন এখনকার আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন? এখনকার আবহাওয়া পরিস্থিতির কথা যদি আপনি বলেন, আপনি দেখতে পাচ্ছেন যে পানিটি কিন্তু নদী উপচে পড়ে একদম কিন্তু একেবারে চরও অতিক্রম করেছে। একটা ভরপুর অবস্থা তৈরি হয়ে গিয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের থেকে অনেক বেশি মাত্রায় বেড়ে গিয়েছে। আপনাকে বলে রাখা দরকার যে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্রশাসনের বিশেষ করে উদ্ধার যানগুলো কিন্তু একদম প্রস্তুত করে রাখা হয়েছে। এখন তৈরি হয়েছে ঝড়ো হাওয়া, এবং যেই ঝড়ো হাওয়ার মধ্যে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এখানে কিন্তু জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড সহ উদ্ধার যানগুলো কিন্তু এখন প্রস্তুত রয়েছে, এবং যে কোনোভাবেই যাতে প্রাণ হারানোর মতন ঘটনা যাতে না ঘটে তার জন্য জেলা প্রশাসন কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে আপনাকে বলে রাখা দরকার এখানে সহস্রাধিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকরাও কিন্তু মানুষকে সচেতনতার কাজ করে যাচ্ছে, এবং আপনাকে বলে রাখা
দরকার। আমরা এর আগে যেভাবে জানিয়েছি যে মানুষ সচেতনতার সাথে কেউ কেউ কিন্তু আশ্রয় কেন্দ্রে প্রবেশ করছে এবং এই দুপুর গড়ালে আশা রাখা যাচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু তারা তাদের আশ্রয় কেন্দ্রে ফিরে আসতে পারবে। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন। দর্শক, এবারে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম যুক্ত হচ্ছেন। ইব্রাহিম, কুয়াকাটার আবহাওয়া এখন কেমন দেখছেন, আর সাগর কতটা উত্তাল? দর্শক, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা দুঃখিত। আমরা পরবর্তীতে আবারও যোগ দেওয়ার চেষ্টা করব। এবার আমরা ভোলাতে যাচ্ছি। ভোলাতে আছে ছোটন সাহা। ছোটন, সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, যে অবস্থা বিরাজ করছে এখন, যে বাতাসের গতিবেগ সেটি অনেকটাই বেড়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে নদী কিন্তু অনেকটাই উত্তাল রয়েছে এবং এই আপনি দেখতে পাচ্ছেন যে এই পয়েন্টে ঢাকা, আমি রয়েছি ঢাকা এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু জাহাজ কিন্তু রয়েছে যেগুলো এখনো নোঙ্গর করা। এরা কিন্তু ঝুঁকি এড়াতে কিন্তু এখানে নোঙ্গর করে রেখেছে এবং নদী উত্তাল থাকার কারণে। তবে মৎস্য বিভাগ বলছিল যে তারা যে সমস্ত জেলেরা রয়েছে নদীতে এই মুহূর্তে শতভাগ জেলেদেরকে কিন্তু তারা নিরাপদে আনার যে প্রক্রিয়াটি সেটি চলমান রয়েছে এবং আমরা দেখেছি যে বেশিরভাগ এলাকায় কিন্তু জেলের ট্রলার এবং নৌকাগুলো কিন্তু তীরে ভিড়ে এসেছে এবং একই সাথে যারা উপকূলের বাসিন্দা রয়েছেন তাদেরকে নিরাপদে আনার জন্যে জেলা প্রশাসনের যে প্রস্তুতি, বিশেষ করে স্বেচ্ছাসেবীদের যে কার্যক্রম আমরা দেখেছি গতকালকে রাত থেকে রেড ক্রিসেন্ট, সিপিপি, চিলেকোটা সহ যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে প্রায় 15,000 তারা কিন্তু চেষ্টা করছে এই যে এই ঘূর্ণিঝড় রোমালকে কেন্দ্র করে যাতে মানুষ নিরাপদে আসে এবং আশ্রয় কেন্দ্রে থাকে। তো আমরা উপকূল ঘুরেছি এবং বাসিন্দাদের সাথে কথা বলেছি। বাসিন্দারা আমাদেরকে যেমনটি বলছিল, তারা আসলে এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে তারা নিজেরা যদি আশ্রয় কেন্দ্রে অবস্থান করে সেক্ষেত্রে তাদের ঝুঁকি কিন্তু থেকেই যায়। কারণ তারা বলছিল যে তাদের যে সম্পদ রয়েছে, গবাদি পশু রয়েছে, ঘরবাড়ি রয়েছে, এসব সম্পদ রক্ষা নিয়েও তারা অনেকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং এই বলা যায় যে যেহেতু সন্ধ্যা নাগাদ এই ঝড়টি উপকূল অতিক্রম করবে এবং রাতভর তাণ্ডব চালাবে, তো সেই হিসাবে বলা যায় যে মধ্যরাতে কিন্তু জোয়ারের সম্ভাবনা রয়েছে এবং ঠিক তখন যদি এটি উপকূল অতিক্রম করে সেক্ষেত্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা কিন্তু রয়েছে, এমনটি আশঙ্কা করা হয়েছে। তো এ ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রিমালের যে সার্বিক পরিস্থিতি। লিনিয়া। ছোটন, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন। দর্শক, এবার আমরা পিরোজপুরে যুক্ত হব। পিরোজপুরে আছেন আমাদের সহকর্মী হাসিব। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন এখন কি পরিস্থিতি সেখানকার। আপনার বলে রাখি যে আবহাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী পিরোজপুরে কিন্তু ইতিমধ্যে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো বলা হয়েছে এবং সকাল থেকে যে পরিবেশ ছিল কিন্তু আস্তে আস্তে পরিবেশটা ঘোলাটে হচ্ছে, কেননা তীব্র বাতাসের পরিমাণটা অনেকটা বাড়ছে এবং নদীর পানিও কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং এই কারণে কিন্তু মানুষ আস্তে আস্তে যে জেলা প্রশাসন থেকে 561টি আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যে যে প্রস্তুত রাখা হয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে যাওয়া শুরু করছে। আমি একটা বিষয় বলে রাখি যে পিরোজপুরে জেলায় কিন্তু 561টি আশ্রয় কেন্দ্র, তার ভিতরে 295টি যে সাইক্লোন সেন্টার এবং বাকি যে 266টি সেটি হচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রধান থেকে বলা হচ্ছে যে বিপদ সংকেত দেখানোর পরপরই স্থানীয়ভাবে মাইকিং সহ বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোর মানুষকে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তবে পিরোজপুরের মঠবাড়িয়া এবং ইন্দুরকারী যে উপকূলীয় অঞ্চল এবং নদীর পার্শ্ববর্তী অঞ্চলের ইতিমধ্যে কিন্তু তারা অনেকেই আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করছে এবং জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু মানুষ
মানুষটা অনেকটাই ভীত সংস্থ হচ্ছে। এবং পিরোজপুরে যে নদী বেষ্টিত একটি জেলা হওয়ার কারণে বেশ কিছু বেড়িবাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এবং এই ঝুঁকিপূর্ণ এলাকায় তারা বলছে যে জলাশয়ের পানি যদি বেশি বৃদ্ধি পায় এবং এই রুমালের কারণে যদি জলাশয়ের সৃষ্টি হয় তাহলে কিন্তু অনেকটাই সমস্যা দেখা দিবে বলে তারা ধারণা করছে। কেননা এই যে বন্যার কারণে যদি এক প্রকার যদি জলাশয় তৈরি হয় তখন মানুষের নিরাপত্তা নিয়ে একটু সমস্যা হতে পারে। কেননা নিম্নাঞ্চল যদি তলিয়ে যায় পানিতে তখন মানুষের শিশু সহ মহিলারা, নারী পুরুষ এবং সকলেই অনেকটাই সমস্যার ভিতরে পড়বে এবং তাদের জীবনহানির সংখ্যা থাকবে এই যদি এই পানিটা বৃদ্ধি পায়। আরেকটা বিষয় বলে রাখছি, প্রশাসন থেকে বলা হচ্ছে যে মানুষকে নিরাপদে নেওয়ার জন্য বিশেষ করে মঠবাড়িয়া উপজেলার যে মাঝের চর আছে এবং ইন্দুরকানী উপজেলার সাতকুলি চরের মানুষজন কিন্তু ইতিমধ্যে প্রশাসন বলছে তারা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ কিন্তু শুরু করছে। আমি একটি বিষয় বলে রাখি যে এই গত 2 দিনের তুলনায় কিন্তু ইতিমধ্যে কিন্তু বরেশ্বর নদী এবং কচা নদী এবং কালীগঞ্জ নদীর পানি কিন্তু ইতিমধ্যে 2 থেকে 3 ফুট কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং পিরোজপুর শহরের যে শহরবাদ রাজারহাট এলাকায় আছে সে শহরবাদ কিন্তু ইতিমধ্যে পানির উপরে উঠে যাওয়া শুরু করছে এবং এই কারণে এলাকার স্থানীয় লোকজন কিন্তু অনেকটাই আতঙ্কিত অবস্থায় আছে যে এই পানির কারণে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। তবে প্রশাসন থেকে বলা হয়েছে যে প্রশাসনের কিন্তু সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। রুমাল আঘাত হানার পরপরই কিন্তু মানুষের যে খাবারের জন্য 1350 পিস প্যাকেট ইতিমধ্যে কিন্তু শুকনো খাবারের ব্যবস্থা করা করেছে এবং প্রশাসন থেকে বলা হয়েছে প্রশাসনের কাছে 611 মেট্রিক টন চাল আছে এবং দুর্যোগ পরবর্তী সময় মোকাবেলার জন্য 97 বান টিন এবং জেলা প্রশাসনের হাতে 6,10,000 টাকা কিন্তু তাদের কাছে আছে এবং মেডিকেল টিম তৈরি করা হয়েছে 65 জন। জেলার সিভিল সার্জন জানিয়েছেন যে 65টা মেডিকেল টিম কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়েছে যে দুর্যোগের মানুষের সেবা দেওয়ার জন্য। এবং আরেকটি বিষয় বলে রেখে যে উপজেলা পর্যায়ে হতে শুরু করে জেলায় একটি কন্ট্রোল রুম সহ মোটমাট 7টি কন্ট্রোল রুম খোলা হয়েছে যে যাতে করে দুর্যোগের যে কোনো সার্বিক খবর তৎক্ষণিক যেন মানুষ প্রশাসন থেকে পেয়ে যেতে পারে। এবং এছাড়া মানুষকে নিরাপদে নেওয়ার জন্য কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিবি সহ তথ্য অফিস সহ বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরের মানুষ কাজ করছে যাতে করে এই দুর্যোগ রেমাল আঘাত হানার পরপরই যেন মানুষ অনেকটা তাদের নিরাপদ স্থানে যেতে পারে। মূলত এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে সর্বশেষ রেমালের বিষয়। হাসিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, পিরোজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসিব। দর্শক, এবার আমরা কক্সবাজারে যাব। কক্সবাজারে আছেন সৌরভ দেব। সৌরভ, ঘূর্ণিঝড় রিমেলের কারণে তো 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, সেক্ষেত্রে কক্সবাজারে এখনকার আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জানাবেন। হ্যাঁ লিনিয়া, কক্সবাজারে ইতিমধ্যেই জোয়ারের প্রভাবে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হতে শুরু করেছে এবং আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে মহেশখালীর মাতার বাড়িতে সেখানে বেড়িবাঁধ ডিঙিয়ে পানি ঢুকেছে এবং সেই সাথে কক্সবাজার শহরের যেটি সমিতি পাড়া সেখানেও জোয়ারের পানি একদম লোকালয়ে ঢুকেছে এবং সেখানেও প্রায় মানুষজনের ঘরবাড়িতেও পানি ঢুকেছে বলে আমরা খবর পেয়েছি। এবং সেই সাথে এখন আমি সমুদ্র সৈকতে আছি। এখানে আমি যদি একটু দেখাতে চাই যে সাগরের যে উত্তাল রূপ সেটি আমরা ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই প্রত্যক্ষ করছি এবং সেই সাথে দ্বীপ উপজেলাগুলো থেকেও আমাদের সহকর্মীরা আমাদেরকে খবর দিচ্ছেন যে সেখানে বাতাসের গতিবেগ বাড়ছে এবং সেটি আমরা এখানে কক্সবাজার থেকেও প্রত্যক্ষ করছি যে এখানেও বেশ বাতাসের গতিবেগ আছে। এবং যে তথ্যটি জেলা প্রশাসন আমাদেরকে দিচ্ছে ইতিমধ্যে তারা 638 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে এবং সেই সাথে 10,800 স্বেচ্ছাসেবককে তারা মাঠে নামিয়েছে এবং সাধারণ মানুষকে, বিশেষ করে যে 1.5 লাখ মানুষ নিম্নাঞ্চলে বসবাস করে কক্সবাজারের উপকূলবর্তী, তাদেরকে অনেকটা বাধ্য করা হচ্ছে যেন তারা আশ্রয় কেন্দ্রে আসেন। কেননা এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে মানুষ আসার মতো, উল্লেখ করার মতো কোনো সংখ্যা তারা আমাদেরকে জানাতে পারেনি। তবে তারা মানুষকে সচেতন করছে এবং মানুষকে অনেকটা বাধ্য করছেন যেন তারা আশ্রয় কেন্দ্রে যান। এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে আমাদেরকে সেখানকার কমিশনার মিজানুর রহমান যিনি আমাদের জানাচ্ছেন যে রোহিঙ্গা ক্যাম্পের প্রায় 20,000-এর অধিক ঘরবাড়ি কিন্তু ঝুঁকিপূর্ণ, যেখানে
ভূমিধসের একটি সম্ভাবনা রয়েছে, যেটি আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে যে উখিয়া টেকনাফের এই রোহিঙ্গা অধ্যুষিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সেখানে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে সেখানেও 3000 স্বেচ্ছাসেবককে বিভিন্ন উন্নয়ন সংস্থার সমন্বয়ে কাজ করানো হচ্ছে, যেন সেখানে তার যে রোহিঙ্গারাও যেন ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয় এবং তাদেরকেও নিরাপদে সরিয়ে আনার ক্ষেত্রে তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এবং এখন পর্যন্ত আমরা কক্সবাজারের সকালে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি দেখেছি, তবে এরপরেই কিছুক্ষণের জন্য রোদের দেখা মেলে, তবে এরপরে পুরো আকাশ জুড়ে মেঘলা এবং সাগরের উত্তালতা তো আছেই এবং দমকা হাওয়াও বইছে। তো সব মিলিয়ে আসলে এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। লিনিয়া। সৌরভ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সৌরভ। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রতিকূল আবহাওয়ার কারণে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া সহ কয়েকটি জায়গায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আগামী 21 ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর। ভোগান্তিতে পড়েছেন 63,000-এর বেশি মানুষ। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। উত্তাল সাগর, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। সাগরে থাকা কার্গো জাহাজ ও মাছ ধরার সব নৌকা উপকূলে ফিরিয়ে আনতে আকাশপথে মাইকিং করছে ভারতীয় কোস্টগার্ড। এই ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে এমন তৎপরতা দেখা গেছে। বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে রোববার সকালে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর রোববার সকালে জানিয়েছে, শক্তি সঞ্চার করে প্রবল আকার নেয়ার পর ঘূর্ণিঝড় রেমাল মধ্যরাতে বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে আছড়ে পড়ার শঙ্কা রয়েছে। ওই সময়ে ঝড়ের গতি থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। কখনো দমকা হওয়ার বেগ পৌঁছাতে পারে 135 কিলোমিটার পর্যন্ত। ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে। দুর্যোগ মোকাবিলায় কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। রবি থেকে সোমবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়িতেও হতে পারে ভারী বর্ষণ। এই বিপর্যয়ের শঙ্কায় কলকাতার আন্তর্জাতিক নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। রোববার দুপুর 12টা থেকে পরবর্তী 21 ঘন্টা বন্ধ থাকবে কার্যক্রম। বাতিল করা হয়েছে প্রায় 400 ফ্লাইট। এতে বিড়ম্বনায় পড়েছেন হাজার হাজার যাত্রী। তবে জরুরি প্রয়োজনে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রতারণার আরেক নাম নর্থ সাউথ গ্রুপ। হাউজিং ব্যবসার নামে চলছে সাধারণ মানুষের কৃষি জমি দখলের মহোৎসব। সাইনবোর্ডের জন্য জমি ভাড়া নিয়ে অবৈধভাবে বালু ভরাট করে তৈরি করা হচ্ছে প্লট। এভাবেই ঢাকার চারপাশে 3টি আবাসন প্রকল্প গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। নিজেদের জমি ফেরত পেতে প্রতিবাদ করতে গেলেই নেমে আসে নির্মম নির্যাতন। নর্থ সাউথ গ্রুপের জমি দখল ও প্রতারণা নিয়ে মাইন উদ্দিন আরিফের 2 পর্ব ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। হাউজিং ব্যবসার নামে দখল আর প্রতারণার বিশাল ফাঁদ পেতেছে নর্থ সাউথ গ্রুপ। কোনো কিছু তোয়াক্কা না করে মাইলের পর মাইল কৃষি জমি দখল করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এটা তো আপনার টার্গেট তো 3,500 বিঘা। 3 ফসলি জমি দখল করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জের শ্রীনগরের পাটাভোগ এলাকায় গড়ে তোলা হয়েছে স্কয়ার সিটি নামে আবাসন প্রকল্প। কৃষি জমি আর জলাশয় দখল করে সাইনবোর্ডের ব্যবসা করছে নর্থ সাউথ গ্রুপ, যেটির নাম দিয়েছে স্কয়ার সিটি। করা হয়েছে বিশাল আয়তনের এলাকা, যেটি বলা হচ্ছে 5 থেকে 6টি গ্রাম দখল করে এই বালু ভরাটের কর্মযজ্ঞ চালাবে এই ভূমিদস্যুরা। দখলের জন্য গড়ে তোলা হয়েছে বিশেষ বাহিনী। প্রশাসনের ভয়, তারপর নেতা বেতা আইন না, ঠিক আছে না, গোলাগুলি। আইন শৃঙ্খলা বাহিনী মনে করেন আইয়ে আবার মনে করেন আধা ঘন্টা 3 ঘন্টা হরা হ্যাঁ এই অবস্থা। টাকার কাছে সব কিছু
স্থানীয় বাড়িগাঁও, বেজগাঁও, বাসাইল ভোগ, হোগলগাঁও এবং নাগরভাগ মৌজার বেশিরভাগ জমিতে ভাড়া সাইনবোর্ড বসিয়ে চলছে গ্রাহকদের সঙ্গে প্রতারণা। জায়গা আছে সাইনবোর্ড গিলে কিছু ভাড়া, কিন্তু জায়গা তো একটা জায়গায় ঢুকছে এরা বেশিরভাগই ভাড়া। আর এই নিয়ে নর্থ সাউথ গ্রুপের বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকা ছিল সাইনবোর্ড লাগাইছিল, পরে বলছিল তুমি এটা তোমার কে বলছে এটা কেন লাগাইলে আমার জায়গায়, এলাম একটু জ্ঞান হয়েছিল, পরে পরে উঠালেছে হাতাহাতি হয়ে গেছে বুঝছেন। আগে ওই ছোট ব্রিজ ওখানে কার ছিল জমিনালারা উড়াই দিছে। দেশ টিভির ক্যামেরা দেখে ছুটে আসেন স্কয়ার সিটির বাহিনী প্রধান অনিক ইসলাম। নিউজ বন্ধে দেন টাকা লেনদেনের অনৈতিক প্রস্তাব, আর এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হন তিনি। আমাকে অন্য সাংবাদিক মনে করলে কষ্ট হবে, খাম সবাই হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে নিউজ করে দেন। শুধু তাই নয়, নর্থ সাউথ গ্রুপ দখলে নিয়েছে টঙ্গীর পুবাইল শিমুলিয়া এলাকার কৃষি জমি আর খালবিল। সেখানকার প্রকল্পের নাম দেওয়া হয়েছে নর্থ সাউথ ইন্ডাস্ট্রিয়াল সিটি। সেখানেও রয়েছে অভিযোগের পাহাড়। সাপোর্টের বাইনা যেটা কয় এটা করে লইয়া যায়, তো লইয়া গেলে মনে করেন এ পর্যন্ত শেষ, এরপরে টাকা পাতে না, দলিল আর করে না। আমি দোকানদার তো এনে চিহ্নিত হয়ে যাও, আমি চাই না যে আমার কোনো চিহ্নিত হোক। এসব দখলের বিরুদ্ধে প্রতিবাদ করলেই নেমে আসে নির্মম নির্যাতন। জমি গেলে জমি পাবো, টাকা গেলে টাকা পাবো, আমার জানের একটা ক্ষয় করতে হলে ঠিক আছে আমি কিছু পাবো। এনে ওপেনলি গোলাগুলি হয়েছে এই পর্যন্ত, ঠিক আছে একবার না 2, 4, 5, 7 বার ঠিক আছে গোলাগুলি হয়েছে। কৃষিজমি রক্ষায় অবৈধ এবং তথাকথিত হাউজিং বন্ধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই আশা স্থানীয়দের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ার ভেড়ামারায় চাঁদা দিতে অস্বীকার করে গার্মেন্টস ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। বন্ধ করে দেওয়া হয়েছে ওই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান। এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় অভিযোগ দিলেও এখনো মামলা নেয়নি পুলিশ। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী ও তার পরিবার। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাইদ হাসান তিতাসের রিপোর্ট। 23 মে রাত 10:30 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গার্মেন্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম দোকান বন্ধ করে যাচ্ছিলেন বাড়ির দিকে। হঠাৎই যুবলীগ নেতা সাজিদুর রহমান শান্টু ও তার সহযোগীরা হামলা করে ব্যবসায়ী রফিকুলের ওপর। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে 30 মিনিট ধরে করা হয় বেধড়ক মারধর, ভেঙে দেওয়া হয় হাত ও পা। আমরা এখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেই। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও তার অবস্থার উন্নতি না হওয়ার জন্য এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হাড় ভাঙা থাকার জন্য আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করি। ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, চাঁদা না দেওয়ার কারণেই তার উপর করা হয়েছে এমন হামলা। পুলিশ মামলা না নেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি হাত জোড় করে বিনীত অনুরোধ করছি যে আমাকে যেন সম্পূর্ণ নিরাপত্তা দেয়। আমি সন্ত্রাসের খুব দ্রুত বিচার চাই, নাহলে আমাকে মারি ফেলে দিবি। আর আব্বুর কাছে হাত পা ভাঙি দিছে একবার, আর আমাকে চূড়ান্ত মারছে, সিসি ক্যামেরা ফুটেজ আছে। সন্ত্রাসীরা যে টাকা চাই না দেওয়ার কারণে তাকে মারধর করে। আর এই যুবলীগ নেতার ক্ষমতার দাপটের কাছে অসহায় এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতারা বলছেন, যুবলীগ নেতা শান্টুর অত্যাচারে অতিষ্ঠ তারাও। যে ওনাকে মারছে ঠেকাতে যায়, আমাদের সহকারেও মারে। জিম্মির মতো অবস্থা, মানে বাক স্বাধীনতা নাই। এরকম ন্যায় বিচার, সুষ্ঠু বিচার আমরা চাই। সিসি ক্যামেরার ফুটেজে ব্যবসায়ী রফিকুলের ওপর হামলার সত্যতা মিললেও ওই যুবলীগ নেতার দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিষয়টা একদম মিথ্যা ভাই, কারণ আমি ওনার কাছে কেন চাঁদা যাব ভাই? হাত পা ভেঙে, এটা মিথ্যা কথা। হাত পা কেন ভেঙে দেবো আমরা ভাই? এখন এটা কি ভাই, এটা কোথায় কে মারছে আমরা তো জানি না ভাই। এদিকে হামলার 3 দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ। যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা নিতে করছেন গড়িমসি। বলছেন বিষয়টি নিয়ে তদন্ত করছেন তারা। তারা রোগী নিয়ে চিকিৎসা কাজে ব্যস্ত, তাদেরকে অবগত করানো হয়েছে। তারা চিকিৎসা কার্যক্রম শেষ করে এসে তারা এজাহার দায়ের করবে, আমরা আইনগত ব্যবস্থা নেব। চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর যুবলীগ নেতার এমন হামলার ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। দ্রুত ওই যুবলীগ নেতাকে আইনের আওতায় আনার দাবি তাদের। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ঊর্ধ্বমূল্যের বাজারে এবারে দাম বাড়ছে মশলা জাতীয় পণ্যের। বিক্রেতারা বলছেন, কোরবানির ঈদকে সামনে রেখে দাম বাড়ানো হচ্ছে বিভিন্ন মশলার। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে।
বাজারে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলেছে। এর মাঝে শাকসবজির মতো পচনশীল পণ্যগুলোর দাম ওঠানামা করলেও মশলার দাম আবারও বাড়তির দিকে। কোরবানির ঈদকে সামনে রেখে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। মশলার দাম বলতে আপনার এলাচের দামটা অতিরিক্ত বাড়তি। হ্যাঁ, এলাচ আগে যে এলাচ আমরা 2400-2500 টাকা নিতাম একবার ভালো এলাচ, ওই এলাচের পাইকারি মার্কেটে আপনার 3500 টাকার উপরে। জিরা ছিল তো আগে 1000 টাকা, মাঝে আপনার 600-550 টাকা হয়েছে, কিন্তু ওই দামটা কিন্তু বেশি দিন ছিল না। হাইস্ট গেলে আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ছিল, এরপর আবার বাইরে গেছে। তো এটা ভাড়ার এইগুলো কীভাবে কেন বাড়তেছে আমরা এটা বুঝতেছি না। বাড়ছে এখন আদার দাম একটু বাড়তি, আর রসুনের দাম একটু বাড়তেছে আস্তে আস্তে, কারণ সামনে ঈদ আসছে তো সেই জন্য একটু বাড়তি। মাংসের বাজারে গরু এবং খাসির মাংস আগের জায়গায় স্থির থাকলেও ব্রয়লার মুরগি ও দেশি মুরগি রয়েছে ওঠানামার মাঝে। মুরগির দাম আগের চেয়ে গত 15 দিনের আগের থেকে এখন বর্তমানে পার কেজিতে 20 টাকা 25 টাকা কমছে। ব্রয়লারটা প্রায় কেজিতে আগে ছিল তো আপনার 260-70, এখন আপনার 210-200 চলতেছে। আগে তো 30 টাকা ছিল, এখন আস্তে আস্তে বাড়তে বাড়তে 50 টাকা হয়ে গেছে ডজন। সাদাটা 50, এটা 40। সবজির বাজার ঘুরে দেখা যায় বাড়তির দিকে রয়েছে মোটামুটি সকল ধরনের সবজি। টমেটো, গাজর, তারপরে দিই বেগুনের দাম মোটামুটি বাড়তি, কাঁকরোল বাড়তি, ধনিয়া পাতার দাম বাড়তি, এইগুলোই। বাজারে এমন ঊর্ধ্বমূল্যের ফলে বিপদে পড়েছেন সাধারণ মানুষ। টান পড়েছে তাদের দৈনিক পুষ্টি চাহিদায়। প্রত্যেকটা জিনিসেই শাক সবজি, ডিম, মাছ, মাংস প্রত্যেকটাতে বাড়তি দাম এখন। মানুষের বেঁচে থাকার যে মূল নিয়ামক খাদ্য, প্রতিদিন বাড়ছে তার দাম। লাগামহীন বাজারে এমন ঊর্ধ্বমূল্যের ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ মধ্য ও নিম্ন মধ্যবিত্ত মানুষের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দিনের বেলা কেবিন ভাড়া নিয়ে চলে অসামাজিক কার্যকলাপ। উঠতি তরুণ তরুণীদের কাছে ঘণ্টা ভিত্তিক ভাড়া দেওয়া হয় বিলাসবহুল লঞ্চের কক্ষ। বরিশাল নদী বন্দরে এমন দৃশ্য ধরা পড়ল দেশ টিভির ক্যামেরায়। চলতি বছরে এই ধরনের কার্যকলাপে লিপ্ত একাধিক ব্যক্তিকে আইনের আওতায় আনা হলেও টানা যায়নি লাগাম। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সির রিপোর্ট। ঢাকাগামী বিলাসবহুল লঞ্চগুলো রাতে যাত্রী পরিবহন করলেও দিনে নোঙর করা অবস্থায় ভাড়া দেওয়া হয় কেবিন কক্ষ। এসব কেবিন ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় উঠতি বয়সের তরুণরা। এ সংবাদের ভিত্তিতে অনুসন্ধানের নামে দেশ টিভি সকালে বরিশাল নদীবন্দরের টার্মিনালে পৌঁছালে মেলে তথ্যের সত্যতা। একান্ত সময় পার করতে লঞ্চে আসে এ কপোত-কপতি। গোপনে তাদের অনুসরণ করা হয়। নির্ধারিত কেবিন ভাড়া নিয়ে সেখানে চলে যান তারা। কিছুক্ষণ পর বদ্ধ কেবিনের দরজায় কড়া নাড়লে ভিতরে পাওয়া যায় প্রাণের অস্তিত্ব, কিন্তু ওপাশ থেকে পরিচয় পেয়ে দরজা আটকে রাখা হয়। দরজা খোলাতে ব্যর্থ হলে সহায়তা নেওয়া হয় লঞ্চ কর্তৃপক্ষের। তারা জানান, নিয়ম না থাকলেও শুধু পেটের দায়ে দিনের বেলা কেবিন ভাড়া দেন কেউ কেউ। পদ্মা সেতু হওয়ার আগে আমাদের খুব ভালো ছিল, কোম্পানি ভালো ছিল। পদ্মা সেতু হওয়ার পর থেকে একবারে লসে, আমাদেরও নাই, কোম্পানিরও নাই, আমাদেরও নাই, আমরা এইভাবেই আছি। বিআইডব্লিউটি থেকে এবং আরটিপির পুলিশ থেকে আছে, নিষেধাজ্ঞা আছে। আমরা সাধারণত 3:30 4টা এরপরে ধরেন অ্যালাউ করি, তাও যদি কোনো ফ্যামিলি ব্যাগটা নিয়ে আসে এরকম একটা আমরা অ্যালাউ করি। ঢাকা যেতে 1,500 থেকে 2,000 টাকা কেবিন ভাড়া লাগলেও বিশেষ সময় কাটাতে ঘণ্টাভিত্তিক 300 থেকে 500 টাকায় পাওয়া যায় এসি বা নন এসি কেবিন। ওই 500 টাকা 1000 টাকা তো দিলে পারে। ছাত্র আছে, ছাত্রীও আছে, আবার এলাকার লোকও আছে, আবার মুরব্বীরা আছে। কেউ ঘন্টায় নিলে ঘন্টায় নেয়, কেউ আছে দিনের জন্য আর দিনে আবার বিকেলবেলা নাইমা যায়। এ ধরনের কার্যকলাপ বন্ধে তৎপরতার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। আপনার কাছ থেকে আমি জানলাম, আমরা পদক্ষেপ গ্রহণ করব যেটা করতে না পারে। নোঙর করা লঞ্চে অসামাজিক কার্যকলাপে জড়িত অপরাধে চলতি বছরে এ পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। বগুড়ার গাবতলীতে রেশন ও ভিজিডির চাল আত্মসাৎ এবং টিসিবির কার্ড বিতরণে অনিয়ম অভিযোগ উঠেছে নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। নাগরিক সেবার জন্য তার দেখা পাচ্ছেন না স্থানীয়রা। এসব ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন। বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের আসমা বেগম স্বামী সন্তানকে হারিয়ে দিন পার করছেন চরম অভাব অনটনে। এমন চরম অর্থাভাবেও পাননি সরকারি সহায়তার কার্ড। তারা আমাদের গ্রাম দিয়ে যায়, তাকে জিজ্ঞেস করি, কয় যে চাউলে আসে না। এখন অভিযোগ কর্ম হাসিনে দিচ্ছে,
চেয়ারম্যান খাচ্ছে। এই কাঠের চাউল একবার দিয়ে আর দেয়নি, কাকু দুইবার দিয়ে আর দেয়নি। শুধু আসমাই নয়, তালিকায় নাম থাকার পরও ভিজিডির চাল বঞ্চিত আরো অনেকেই। তাদের নামের চাল নিয়ে যাচ্ছে অন্য কেউ। রেশনের চাল ও টিসিবির কার্ড বিতরণেও রয়েছে অনিয়মের অভিযোগ। ইউনিয়নে 1045টি টিসিবি কার্ড থাকলেও তার নিয়ন্ত্রণ চেয়ারম্যান আব্দুল গফুরের হাতেই। নিজের পছন্দের লোকদেরই স্লিপ দেন টিসিবির পণ্যের। আমি অনলাইন করার পরে 2বার চাউল পেয়েছি, তারপরে আর চাউল পাইনি। চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যান কয় তোমার নাম নেই। চেয়ারম্যান হয়তো ওই টিসিবির কার্ড অন্য কাছে বিক্রি করে দিয়েছে। স্যার আমাকে একবারও চাল দেয়নি, কিন্তু আমার নামে আছে কার্ড। ইউপি চেয়ারম্যান গফুরের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের ফিরিস্তি আরো বড়। দরিদ্র মানুষদের বাদ দিয়ে 40 দিনের মাটি কাটা কর্মসূচিতেও নিজের ঘনিষ্ঠদেরই রাখেন তিনি। ইউপি সদস্যরা অতিষ্ঠ চেয়ারম্যানের এমন স্বেচ্ছাচারিতায়। অভিযোগ দেওয়া হয়েছে ইউএনএর দপ্তর এবং দুদকেও। যখন প্রত্যেকটা 2 দিন বা 3 দিন মাটি কাটে, যখন নাম ডাকে তখন লোকমান নাম আগে ডাকে, আমি টাকা পাই না, চেয়ারম্যান টাকা সব কটা থেকে দেয়। 7-8 জন লোকের নামের মধ্যে চেয়ারম্যান মাত্র 11 জন লোক দেয়, আর বাকি নামগুলো চেয়ারম্যান বাকি লোক না দিয়ে এই চেয়ারম্যান এই কার্ডগুলো বিক্রি করে দেয়। প্রজেক্ট সভাপতি করে, কিন্তু টাকা উঠানোর সময় কোনো সই স্বাক্ষর লাগে না। ওটা চেয়ারম্যান অফিসের সাথে হোক এবং যেভাবে হোক নকল সই করে হোক টাকাটা উঠায় নেয়। অভিযোগের বিষয়ে কথা বলতে পরিষদে গিয়েও দেখা মেলেনি চেয়ারম্যান আব্দুল গফুরের। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে জানান তার বিরুদ্ধে চলছে রাজনৈতিক ষড়যন্ত্র। এই কার্ড কিন্তু ফুললি বিতরণ করে দেওয়া হয়েছে, ফুললি সবার কাছে বিতরণ করে দেওয়া হয়েছে মেম্বারদের হাতে। কারণ আমি তো প্রত্যেকটা বাড়ি বাড়ি যাই দিতে পারবো না, মেম্বারদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, মেম্বাররা তাদের কাছে দিয়ে দিয়েছে। তারা যদি বিক্রি করে থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার কোনো সে নাই। তবে এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগ আসলে অবশ্যই সেটা আমাদের আমলে নিতে হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো তদন্ত বা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। শিগগিরই চেয়ারম্যানের এসব স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে অন্তত 7 নবজাতকের। আরও 5 শিশুর অবস্থা আশঙ্কাজনক। দিল্লির ফায়ার সার্ভিস জানায় শনিবার পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় ওই শিশু হাসপাতালে রাত 11:30টায় অগ্নিকাণ্ডের খবর পায় তারা। ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর 16টি ইউনিট। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হতে পারেনি তদন্তকারী দল। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।